তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব রায়মাটির প্রশ্নবিচার 2024 সালের ভূগোলের 5 নম্বর স্কুলটা। দেখো, আগের ক্লাসগুলো আমরা 1, 2, 3, 4 নম্বর স্কুল পর্যন্ত করেছি। আজকে আমরা করব ক্লাস 6-এর থার্ড সাবমিটিভ অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, তোমার যে ফাইনাল পরীক্ষার রায়মাটির প্রশ্নবিচিত্রার যে বিভিন্ন স্কুলের প্রশ্নপত্রগুলো আছে, সেই স্কুলের প্রশ্নপত্রে 5 নম্বর স্কুলটা করব। 5 নম্বর স্কুলটার নাম কি বলেছে দেখো, হাওড়া জেলা হাই স্কুল। তো তার আগে বলি, তোমরা যে এর আগের স্কুলগুলো দেখোনি, তোমরা প্লে লিস্টে গিয়ে চেক করো, সেখান থেকে তোমরা এই স্কুলগুলো পেয়ে যাবে। এবং সকলকে বলে রাখা, তোমাদের এই সব ভিডিওর যদি পিডিএফ চাই তো কমেন্ট বক্সে লেখো, আমি ফ্রি পিডিএফ তোমাদেরকে অবশ্যই দিয়ে দেবো। তো দেখো, আমরা প্রশ্নপত্রগুলো আলোচনা করি, তারপরে একটু কথা হবে। তো 5-এর দাগে হাওড়া জেলা স্কুলে 1-এর দাগে কী বলেছে দেখো, 5টা ম্যাপ পয়েন্টিং দিয়েছে। ভারতের রেখা মানচিত্র নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীকচিহ্ন সহ বসাও। প্রথমে হচ্ছে পশ্চিমঘাট পর্বত, গঙ্গা নদী, চিল্কা হ্রদ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং করমণ্ডল উপকূল। তো তোমাদের বলে রাখি, প্রত্যেকবারই বলা যে তোমাদের প্রত্যেকটা ম্যাপ, সবগুলো ম্যাপ করে দেওয়া আছে 1 নম্বর স্কুল এবং 2 নম্বর স্কুল। ওখান থেকে তোমরা দেখে নাও, সমস্ত ম্যাপের অ্যান্সার শিটগুলো ওখান থেকে পেয়ে যাবো। আমি পিডিএফ আকারে তোমাদের ছবি আকারেও দিয়ে দিয়েছি। তো দেখো, 2-এর দাগে 18টা এমসিকিউ প্রশ্ন, সেই 18টা এমসিকিউ প্রশ্ন আমরা ঝটপট করে ফেলবো, তারপর প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো একটা দেখো, ভূগোলকের গায়ে কল্পিত রেখাগুলো, দ্রাঘিমা রেখাগুলি কি? উত্তর থেকে দক্ষিণে অবস্থিত। পশ্চিমবঙ্গের প্রায় মাঝ বরাবর বিস্তৃত সমাক্ষ রেখাটির নাম হচ্ছে কর্কটক্রান্তি রেখা। পৃথিবীর যে নির্দিষ্ট পথে সূর্যকে পরিক্রমণ করে তাকে বলে কক্ষ। নিজ মেরুদণ্ডের চারিপাশে একবার সম্পূর্ণ আবর্তন করতে পৃথিবীর সময় লাগে কত? না, এই যে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। এই যে এটা সিদ্ধাগের অপশানটা, 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। উষ্ণতার প্রসর বেশি দেখা যায় কোথায়? রাজস্থানে যেহেতু মরুভূমি এলাকা, উষ্ণতাটা বেশি দেখা যায়। যত উপরে ওঠা যায় বায়ুর চাপ তত কমতে থাকে। আর আমাদের শ্বাসকষ্ট হয় কিসে? না, বায়ু দূষণের ফলে। ঘরের মধ্যে সবচেয়ে বেশি দূষণ হয় কি? না, ধূমপানে সবচেয়ে বেশি দূষণ হয়। আচ্ছা, তারপরে বলেছে দেখো, মানুষের শব্দ সহনশীল মাত্রা কত? না, 65 ডেসিবেল। 65 ডেসিবেল পর্যন্ত মানুষের শব্দ সহনশীল হয়, তার উপরে হলে শব্দ দূষণ হয়। বানিহাল, জজিলা, নাথুলা এগুলো কি একটা গিরিখাতের নাম। একটা গিরিখাতের নাম হচ্ছে বানিহাল, জজিলা, নাথুলা, এগুলো গিরিখাত। লাল মাটি কোথায়, কিসের পরিমাণ বেশি থাকে? লোহার পরিমাণ বেশি থাকে। শ্বাসমূল দেখা যায় লবণাম্ব উদ্ভিদে। প্রতি বছর অক্টোবর মাসে বন্যপ্রাণী সংরক্ষণ বন্যপ্রাণী সপ্তাহ পালন করা হয়। তারপর বলছে, তুলো একটি তন্তুজাতীয় ফসল। পাট চাষ হয় পশ্চিমবঙ্গে। ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠীর নাম হচ্ছে গন্ড। এবং দেশ, রাজ্য, জেলা প্রভৃতি সীমানা দেখা যায় কোথায়? রাজনৈতিক ম্যাপে। প্রথম মানচিত্র বই নামকরণ হয়েছিল গ্রিক দেবতা অ্যাটলাসের নাম অনুসারে। এরপরে দেখো, 299, এটা 298 পেজে গেল, এটা 299 পেজে দেখো, এখানে ড্যাশপূরণ 3টে বলেছে, তারপরে ডান স্তম্ভ বাম স্তম্ভ দিয়েছে। তো 3টে কী বলেছে দেখো, পৃথিবীর ড্যাশ এ দাঁড়ালে তোমরা সব দিকই দক্ষিণ হবে। উত্তর মেরুতে দাঁড়ালে সব দিকই দক্ষিণ দিক হবে। বৃষ্টিপাত মাপা যন্ত্রের নাম কি? রেনগজ যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত মাপা হয়। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এটাকে কি গতি বলে? আহ্নিক গতি। মনে রাখবি, পৃথিবী যে সূর্যের চারদিকে ঘোরে, এটাকে বার্ষিক গতি, ওটা আহ্নিক হবে না। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরাকে কি বলা হয়? না, এটা হবে বার্ষিক গতি, আহ্নিক হবে না, এটা হবে কি? বার্ষিক গতি। কেন বার্ষিক গতি বলছি? নিজের চারপাশে ঘোরাকে বলে আহ্নিক গতি, কিন্তু যেহেতু পৃথিবী এখানে সূর্যের চারিদিকে ঘুরছে, এই জন্য এটাকে বলে বার্ষিক গতি বা পরিক্রমণ গতি। এরপরে দেখো কি বলেছে, ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ মিলন 3টে দিয়েছে 3 নম্বরে। তো দেখো, প্রথমে বায়ুর দিক মাপা যন্ত্রের নাম কি? বাত পতাকা। অর্থাৎ বাত পতাকার সাহায্যে বায়ুর দিক পরিবর্তন দেখা যায়। বধিরতা রোগ সৃষ্টি হয় কি? শব্দ দূষণের ফলে। শব্দ দূষণ বেশি হলে বধিরতা অর্থাৎ কানে কালা হয়ে যায়। সবচেয়ে বেশি অ্যাসিড বৃষ্টি হয় কোথায়? শিল্পাঞ্চলে, কারণ শিল্পাঞ্চলে বেশি পরিবেশ দূষণ হয়, এই জন্য অ্যাসিড বৃষ্টিটা ওইখানে বেশি দেখা যায়। 5-এর দাগে দেখো 3টে প্রশ্ন বলেছে, 3 নম্বরের ঠিক ভুল। তো নেপালে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো মাউন্ট এভারেস্ট। নেপালে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, এটা সত্য কথা। মরু অঞ্চলে মাটিতে জৈব পদার্থ বেশি থাকে, ভুল। মরু অঞ্চলে মাটিতে জৈব পদার্থ বেশি থাকে না। কুইনাইন তৈরি হয় কোন গাছ থেকে? সিনকোনা গাছ থেকে, এটা একদম সত্য। তারপরে বলছে 6 দাগে একটি প্রধান পানীয় ফসলের নাম কি? চা হচ্ছে একটা প্রধান পানীয় ফসল। জারোয়া জনজাতি অন্তর্ভুক্ত মানুষেরা কোথায় বাস করে? না, আন্দামানে। পৃথিবীর প্রাচীনতম মানচিত্র আবিষ্কার করা হয়েছিল কোন দেশে? না, ব্যাবিলনে। এরপরে দেখো, 7-এর দাগে দেখো 2 নম্বরের প্রশ্নগুলো দিয়েছে, সেই 2 নম্বরের প্রশ্নগুলো আমরা করব। প্রথমে 4টে প্রশ্ন দিয়েছে দেখো, নিরক্ষরেখা ছাড়া পৃথিবীর অন্যান্য বিশেষ রেখাগুলির নাম কি? শব্দ দূষণ নিয়ন্ত্রণের 2টি উপায়, মাটির কয়েকটি ব্যবহার এবং আদিবাসী কারা? পশ্চিমবঙ্গে যে জনজাতি অন্তর্ভুক্ত মানুষ বাস করেন তাদের নাম কি? প্রথমে দেখো, প্রধান অক্ষরেখা হচ্ছে সুমেরুবৃত্তীয়, কর্কটক্রান্তি, নিরক্ষরেখা, মকরক্রান্তি এবং কুমেরুবৃত্তীয়, এই রেখাগুলো। শব্দ দূষণ কমানোর উপায় কি? না, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল শব্দ নিয়ন্ত্রণ ব্যবস্থা করতে হবে এবং শব্দ প্রতিরোধ ব্যবহার
ব্যবহার গড়ে তুলতে হবে এবং সাইলেন্সার বোর্ড শব্দের তীব্রতা নির্ধারণ করতে হবে। লাউডস্পিকার বেশি ব্যবহার করা যাবে না, আতশবাজি ব্যবহার নিষেধ, যেগুলো প্রচণ্ড শব্দ হয়, এবং কি খুব জোরে মাইক বক্স বাজানো যাবে না। এরপরে বলছে মাটির ব্যবহার বা গুরুত্ব। মাটি কী কাজ করে না, মাটিতে বিভিন্ন প্রাণী দেখো বাসস্থান, আবাসস্থল হিসাবে গড়ে উঠেছে মাটি। কৃষি কাজ করতে লাগে, পরিবেশের আর্দ্রতা রক্ষা, প্রতিমা গড়তে, ঘরবাড়ি গড়তে মাটির ব্যবহারের কোনো শেষ নেই। তোমরা এর মধ্যে যে কোনো দুটো তিনটে ভালো করে বানিয়ে লিখলেই হয়ে যাবে। আদিবাসী কাদের বলে? দেখো, বিশেষ সামাজিক গোষ্ঠী যারা প্রাচীনকাল থেকে শিকার, পশুপালন, ফলমূল সংগ্রহ, জীবনযাপন করে আসছে, তাদের জীবনযাত্রা সম্পূর্ণ প্রকৃতির উপর নির্ভরশীল, তাদের আদিবাসী বলা হয়। যেমন পশ্চিমবঙ্গে সাঁওতাল, মেঘালয়, গারো, এগুলো হচ্ছে আদিবাসী। এরপরে দেখো অক্ষরেখা দ্রাঘিমারেখার পার্থক্য দিয়েছে এখানে, আমাকে তোমাদের 3 নাম্বারে দিয়েছে, যেহেতু তোমরা এখানে 3টে 4টে করবে, বেশি করবে না। আমি এখানে 10টা দিয়ে দিয়েছি, দেখো ভালো করে। তো এখান থেকে দেখে নাও, আমি আর এখান থেকে ব্যাখ্যা করছি না। পরের প্রশ্ন হচ্ছে পৃথিবীর আবর্তন গতির ফলে দিনরাত্রি যে অবস্থার পর্যায়গুলো শিখছে তার লেখো এবং বায়ু দূষণের কারণ এবং বিভিন্ন ধরনের মানচিত্রের সম্পর্কে একটি টিকা লিখতে বলেছে। তো দেখো প্রথমে হচ্ছে পৃথিবীর আবর্তন গতি বলে দিনরাত্রি হয়, তার পরীক্ষা দ্বারা প্রমাণ। তো দেখো প্রথমে উদ্দেশ্য, পরীক্ষা, উপকরণ কী কী লাগবে। একটা অন্ধকার ঘর, একটা টেবিল লাগবে, একটা গ্লোব লাগবে এবং একটা জ্বলন্ত মোমবাতি লাগবে। তো সেটা দিয়ে যদি আমরা দেখি, তো এই গ্লোবটাকে দেখো, গ্লোবটা মোমবাতি যে অংশের সামনে থাকবে সেটা হচ্ছে দিন, আর তার উপরের দিকে যে ছায়া পড়ছে সেটা আছে রাত। তো এইভাবে দেখো পরীক্ষাটা এখানে সুন্দর করে দেওয়া আছে, পর্যবেক্ষণ দেওয়া আছে। তোমরা এখান থেকে পরীক্ষাটা ভালো করে নিজের মতো করে ছোটো করে বানিয়ে লিখবে, আর কোনো সমস্যা থাকলে বলবে, আমি আরও ডিটেলসে আলোচনা করে দেবো। এবারে বলছে বায়ু দূষণের মনুষ্য সৃষ্টির কারণ। দেখো মানুষের দ্বারা বায়ু কীভাবে দূষিত হয় না, অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি হলে, বেশি নোংরা আবর্জনা বেশি ব্যবহার করে বায়ু দূষণ বেশি হবে। বৃক্ষচ্ছেদন, মানুষ যত বাড়বে পৃথিবীতে, ঘরবাড়ি তত বেশি হবে, ফলে গাছ তত বেশি কাটবে, এই জন্য বায়ু দূষণ বেশি হবে। নগরায়ন, বিভিন্ন রকম নগরায়ন গড়ে উঠেছে, কৃষিকাজ, তাই না, শিল্পায়ন, যানবাহন, গৃহস্থলী, বজ্র, আণবিক বিস্ফোরণ, অনেক কিছুই আছে। এবার বলছে মানচিত্রের শ্রেণীবিভাগ। দেখো মানচিত্রকে 3 ভাগে ভাগ করা, একটা স্কেল অনুসারে, একটা বিষয় এবং তথ্য অনুসারে। এগুলোরও আবার ভাগ আছে, ছোট মানচিত্রের স্কেল, বড় মানচিত্রের স্কেল, প্রাকৃতিক, গুণগত মানচিত্র, পরিমাণগত মানচিত্র, বিভিন্ন রকম ভাগ আছে। 9 দাগে কী বলছে দেখো, 3টে প্রশ্ন 5 নাম্বারের বলেছে, এর মধ্যে সবগুলোই উত্তর লিখতে হবে। এবং দেখো আবহাওয়া জলবায়ুর প্রধান উপাদান কী কী, আমাদের চারপাশে বায়ুমণ্ডল কত রকমভাবে উত্তপ্ত হয়, এবং ভারতের উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চলে পরিচয় দেওয়া, এবং ধান চাষ ও চা চাষের অনুকূল পরিবেশ। প্রথম দেখো আবহাওয়া জলবায়ুর উপর প্রভাব বিস্তারকারী উপাদানের বর্ণনা। কী কী দেখো, বায়ুর উষ্ণতা, এই উপাদানগুলো মোট 6টা উপাদান এই উপাদানগুলি নির্ভর করে। দেখো 6টা উপাদান দিয়েছে, এই 6টা উপাদানের সম্বন্ধেও এখানে ডিটেলসে আলোচনা করে দিয়েছি। তো তোমরা এখান থেকে দেখে নেবে, ঠিক আছে। টোটাল 6টা, শেষে অধক্ষেপণ আছে, এই 6টা উপাদান। পরে প্রশ্ন, আমাদের চারপাশে বায়ুমণ্ডল কী কী ভাবে উত্তপ্ত হয়? 3টে পদ্ধতিতে, বিকিরণ পদ্ধতি, পরিবহন পদ্ধতি, দেখো পরিচালন পদ্ধতি, 3টে পদ্ধতি উত্তপ্ত হয়। তো এই প্রশ্নের উত্তরটা আগেও আমি দেখিয়েছি, তোমরা এখান থেকে দেখে নেবে, ঠিক আছে। আমি 5টা, এখানে 5টা পদ্ধতি দিয়েছে, আমি আগের এতে 3টে পদ্ধতি দেখিয়েছিলাম, তাপ শোষণ পদ্ধতি এবং অ্যাডভেকেশন পদ্ধতি, ঠিক আছে। এরপরে উত্তর ভারতের নদীগঠিত সমভূমি অঞ্চলের পরিচয় দেখো, এখানে ম্যাপ দেওয়া আছে। উত্তর ভারতের নদীগঠিত সমভূমি অঞ্চল কোনগুলো, তার অবস্থান, আয়তন, উৎপত্তি এবং শ্রেণীবিভাগ বিভিন্নগুলো সুন্দরভাবে দেওয়া আছে, প্রকারভেদগুলো সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে তোমরা দেখে নেবে এবং কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে। এরপরে দেখো পরের প্রশ্ন কি বলেছিল, যে অনুকূল ভৌগোলিক অনুকূল অবস্থান কী কী চাষে। দেখো এখানে বলেছিল একটা চা চাষ এবং পাট চাষের ভৌগোলিক অনুকূল পরিবেশ। দেখো প্রথমে ধান চাষ দিয়েছি, ধান চাষে অনুকূল যে পরিবেশ কী কী লাগবে, দেখো জলবায়ু কত লাগবে, উষ্ণতা কত থেকে কত ধান চাষ ভালো হবে, এবং তারপরে বৃষ্টিপাত কত থেকে কত, 150 থেকে 200 সেমি, আর্দ্রতা কত, মাটি কেমন লাগবে, পলিযুক্ত দোআঁশ মাটি, ভূমির অবস্থা কেমন, এবং সুলভ সমীর লাগবে, মূলধন লাগবে। তো অনেক। এবারে দেখো চা চাষের অনুকূল পরিবেশ এখানে দিয়েছিল, চা চাষের জন্য উষ্ণতা কত লাগবে, এই উষ্ণতা, বৃষ্টিপাত কত লাগবে, এখান থেকে লিখবে বৃষ্টিপাত কত লাগবে, এই বৃষ্টিপাত লাগবে, আর্দ্র জলবায়ু কত কত লাগবে এই পর্যন্ত, ভূমির প্রকৃতি, ভূমি কেমন হলে চা চাষটা ভালো হবে, এখান থেকে দেখে লিখবে, এবং মাটি কেমন হলে চা চাষটা ভালো হবে। এবং মনে রাখবে, মানে সরাসরি সূর্যের আলো চা গাছের খুব ক্ষতি করে, এই জন্য চা গাছের মাঝে মাঝে বড় বড় গাছ রাখতে হয়, যাতে সূর্যের তাপটা একটু চা গাছে কম লাগে, তাহলে চা চাষটা ভালোভাবে গড়ে উঠবে। তো এখানে দেখো সমস্ত পয়েন্টগুলো দেওয়া আছে, আমি আরেকবার স্ক্রল করে করে ভিডিওটা দেখাচ্ছি। তোমরা যারা দেখতে সমস্যা, তোমরা এখান থেকে ভিডিওটাকে বন্ধ করে তোমরা তুলে নেবে, আর কোনো সমস্যা থাকলে কমেন্টে লিখবে, ঠিক আছে। আর কোনো
তোমাদের কোনো সমস্যা থাকবে না, অলরেডি বুঝতে পেরেছি। এবং যদিও যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে লিখবে, এবং এর ফ্রি পিডিএফ যদি পেতে চাও তোমরা কমেন্টে অবশ্যই কমেন্ট করো, আমি তাদের অবশ্যই স্পেশালি তাদেরকে আমি হোয়াটসঅ্যাপে এই পিডিএফগুলো দিয়ে দেবো, তোমরা বসে বসে ভালো করে এর অ্যান্সার শিটগুলো তৈরি করতে পারবে। তো তোমাদের বলে রাখা থার্ড পরীক্ষাতে ভালো করে তোমরা খাটো, কারণ ফাইনাল পরীক্ষা 70 নম্বরের পরীক্ষা, একটু ভালো করে খাটলে ভালো রেজাল্ট হবে, এবং ফাইনাল পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করতে পারো তাহলে একটু ভালো পজিশানে তোমরা এগোতে পারবে। তো সকলকে ধন্যবাদ, দেখা যাচ্ছে পরের প্রশ্নের সেট নিয়ে, আমরা 6 নম্বর প্রশ্নের সেট নিয়ে আসবো। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালোভাবে করো এবং কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে। সকলকে ধন্যবাদ, দেখা যাচ্ছে 6 নম্বর স্কুলটা নিয়ে, পরের স্কুল নিয়ে।